দেখছেন চ্যানেল 9। প্রণব সাহা অপু আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রতিটা 11টায় আয়োজন নিয়ে আমরা হাজির হই এবং আমরা জানি যে বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী এই সময়ে দিল্লি সফর করছেন এবং আমরা জানি যে তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবারও শপথ গ্রহণ করছেন এবং এই যাত্রায় তিনি নেহরুর সমকক্ষ অর্থাৎ নেহরু পরপর 3বার রাষ্ট্রীয় ক্ষমতায় ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং নরেন্দ্র মোদীও পরপর 3বার। আমরা একটু কথা বলার চেষ্টা করব, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী সেখানে রয়েছেন, দ্বিপাক্ষিক অনেক বিষয়ে আলোচনা হবে, তেমনটাই আমরা গণমাধ্যম সূত্রে জেনেছি। আমরা যদি বলতে চাই তৃতীয় মেয়াদে মোদী এবং তার প্রতিবেশী নীতি, আমরা জানি যে নরেন্দ্র মোদী মাননীয় প্রধানমন্ত্রীকে ফোন করেছিলেন এবং সেই ফোনের তিনি তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং এর মধ্যেও বা এর আগেই বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর দিল্লি সফরে যাওয়ার একটি তারিখ চূড়ান্ত হয়েছিল, কিন্তু এর মধ্যেই এই আমন্ত্রণ কিংবা এর আগে নরেন্দ্র মোদী যে দুবার শপথ গ্রহণ করেছেন সেই দুবারই মাননীয় প্রধানমন্ত্রী জাপান সফর সেই তারিখে থাকায় যেতে পারেননি এবং এবার সেই সুযোগটি হয়েছে এবং সেই ধারাবাহিকতায় আমরা আজকে একটু কথা বলার চেষ্টা করব তৃতীয় মেয়াদে মোদী এবং প্রতিবেশী নীতি ভারতের। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর জাকির হোসেন কলামিস্ট এবং মোহাম্মদ আফিজুর রহমান বঙ্গবন্ধু গবেষক, অর্থনীতি, বিনিয়োগ এবং রাজনৈতিক বিশ্লেষক। জাকির হোসেন, আপনাকে দিয়ে শুরু করবো। যেমনটা বলছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন, দ্বিপাক্ষিক বৈঠক আগামীকাল। আজকে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির নৈশভোজে যোগ দেবেন এবং যে কথা বলছিলাম যে বিশেষ করে জওহরলাল নেহরুর পরপর 3বার হয়েছিলেন, মোদিও সেই পথ অনুসরণ করছেন এবং প্রতিবেশী নীতি অর্থাৎ প্রতিবেশীর সঙ্গে সদ্ভাব রাখা, প্রতিবেশীর অধিকারগুলো আগে থাকা এবং বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে বেশ কয়েকটি বিষয়ে আলোচনা হতে পারে, তেমনটা ইঙ্গিত টাইমস অফ ইন্ডিয়া সূত্রে জানা গেছে। মোংলা এবং পায়রা পোর্ট থেকে শুরু করে আমাদের আভ্যন্তরীণ বাজারে কিছুটা সুবিধা পাওয়া কিংবা আমাদের নিত্যপণ্য সরবরাহ যাতে নিশ্চিত থাকে, এরকম বেশ কিছু বিষয়গুলো কিন্তু রয়েছে। সব কিছু মিলে প্রতিবেশী আগে বা পার্সিভ পাহেলে, সেই সব ধারাবাহিকতা কি যুক্ত করবেন জাকির স্যার? জি, ধন্যবাদ আপনাকে। এই যে তৃতীয়বারের মতো নরেন্দ্র মোদী দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন, ইতিমধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা চতুর্থবারের মতো ক্ষমতায় আসীন হয়েছেন। সম্পর্কটি কিন্তু বাংলাদেশ ভারতের যে সম্পর্ক, সেটা কিন্তু শুধুমাত্র যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সম্পর্ক বা নরেন্দ্র মোদীর সাথে সম্পর্ক এরকম নয়। বিষয়টি যদি আপনি লক্ষ্য করেন যে বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক, ঐতিহাসিক সম্পর্ক, সেটা আপনি অনেক আগে থেকে যদি হিসাব করেন, শশাঙ্ক, আপনার পাল, সেন, নবাব, বারো ভূঁইয়া, এই শাসন ব্যবস্থার ভিতরে সব সম্পর্ক ছিল। পরবর্তীতে এসে আপনি দেখতে পাবেন যখন পাকিস্তান সৃষ্টি হলো সাম্প্রদায়িকতার ভিত্তিতে, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে সম্পর্ক তলানিতে চলে যায়। আবার যখন মুক্তিযুদ্ধ হলো, মুক্তিযুদ্ধে আমরা দেখতে পাই যে বাংলাদেশের সাথে যে ভারতের সম্পর্কটা, এটি কিন্তু রক্তের সম্পর্ক হয়েছে। বাহিনী এবং মিত্র বাহিনী একত্রে তাদের রক্তে রঞ্জিত হয়েছে বাংলাদেশ। এবং একই সঙ্গে আপনি জানেন প্রায় 1 কোটি মানুষকে, সেখানে 75 লক্ষ মানুষকে আপনার পশ্চিমবঙ্গে, 15 লক্ষ মানুষ ছিল তখন ত্রিপুরায়, সেই 15 লক্ষ অতিরিক্ত 15 লক্ষ বাঙালিকে জায়গা দেওয়া হয়েছে। অর্থাৎ এইভাবে সম্পর্কটা গড়ে উঠেছে। যখন দেশটি স্বাধীন হয়ে গেল, স্বাধীন হওয়ার পর সেই সম্পর্কটি কিন্তু একটি গতানুগতিক যে সম্পর্ক, একটা রাষ্ট্রের সাথে আরেকটা প্রতিবেশী সম্পর্ক, সেরকম ছিল না। বঙ্গবন্ধুর সাথে যে ইন্দিরা গান্ধীর যে সম্পর্কটা ছিল, এটা ব্যক্তিগত পর্যায়ে একদম সম্পর্কটা এমন পর্যায়ে চলে গিয়েছিল। আপনারা জানেন বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয় সপরিবারে, তখন বিভিন্ন পত্রপত্রিকা প্রকাশিত হয়েছিল যে ইন্দিরা গান্ধীর সেই সময়ের যে পরিস্থিতি, তার যে ভাইকে হত্যা করলে যেরকম হয়, সেরকম পাগলের মতো আচরণ তিনি করছিলেন, অস্থিরতার ভিতরে ছিলেন। অর্থাৎ এই যে একটি সম্পর্ক ছিল, সেই সম্পর্কটি একেবারে তুঙ্গের পর্যায়ে ছিল, যে কারণে আপনি দেখবেন যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর অর্থনৈতিকভাবে যে নানান চাপের মধ্যে ছিল, সেই সময় কিন্তু ভারত এগিয়ে এসেছিল। পরবর্তীতে বঙ্গবন্ধুকে হত্যা করার পর যখন আবার সেই পাকিস্তানি কায়দার শাসন ব্যবস্থাটা আমাদের বাংলাদেশে চালু হয়ে যায়, তখন কিন্তু সম্পর্কটা তলানিতে এমন ভাবে চলে যায় যে পার্শ্ববর্তী বিচ্ছিন্নতাবাদী যারা ছিল, তাদেরকে বাংলাদেশের মাটিতে উলফা সহ নাগাল্যান্ডের যারা বিচ্ছিন্নতাবাদী ছিল, তাদেরকে এখানে প্রশিক্ষণের ব্যবস্থা করেছিল। আপনারা জানেন এখানে 10টা অস্ত্র নেওয়ার চেষ্টা করেছে, যেখানে বিএনপি জামাত জোট সরকারের একদম উচ্চ পর্যায়ের মানুষরা এখানে জড়িত ছিল। কাজে সম্পর্কটা একেবারে তলানির পর্যায়ে চলে যায়, পারস্পরিক সন্দেহ, অবিশ্বাস মারাত্মক আকার ধারণ করে। পরবর্তীতে বঙ্গবন্ধু কন্যা যখন দায়িত্ব গ্রহণ করলেন 96 সনে, তখন কিন্তু সম্পর্কের সেই যে সূত্রপাত হলো, মাঝখানে শুধুমাত্র 2001 থেকে 2006 পর্যন্ত যে বিএনপি ক্ষমতায় ছিল, সেটাকে বাদ দিলে আপনি দেখবেন উত্তরোত্তর সমৃদ্ধ হয়েছে। ফলে এখন যে আলোচনাটা যেটা হতে যাচ্ছে,
সেখানকার ভিতরে আপনার যেমন যেমন 2026-এর ভিতরে শেষ হচ্ছে আপনার ফারাক্কা চুক্তি, কাজে ফারাক্কা চুক্তি নবায়নের বিষয়টা আসবে। ইতিমধ্যে মংলা বন্দর এবং আমরা চট্টগ্রাম বন্দর ব্যবহার করার জন্য ট্রান্সশিপমেন্ট দিয়েছি। মাতারবাড়ি যে গভীর সমুদ্র বন্দর হচ্ছে, সেখানেও বঙ্গবন্ধু কন্যা ঘোষণা দিয়েছেন যে আমাদের প্রয়োজন মিটিয়ে শুধু ভারত নয়, অন্য যারা আছে তারা সেখান থেকে করতে পারবে, সুবিধা নিতে পারবে। একই সঙ্গে বাংলাদেশের যে নিত্যপণ্য ভোগ্যপণ্যের একটা বিরাট অংশ কিন্তু আপনার ভারত থেকে আসে। কাজে সেই ক্ষেত্রে অনেকগুলো বিষয় আলোচনার মধ্যে আসবে। অধ্যাপক ডক্টর জাকির, আমি আসবো আপনার কাছে, শুধু একটু ধরিয়ে রাখতে চাইবো আপনার কাছে যে বিশেষ করে এই নিত্য পণ্যের ব্যাপারটি টাইমস অফ ইন্ডিয়া আজকে ছোট্ট একটি নিউজ করেছে যে বিশেষ করে দুই নেতার মধ্যে যে পারস্পরিক আলোচনা যেটি আগামীকাল সকালে হওয়ার কথা রয়েছে, সে কি কি স্থান পাবে, 7টি কথা বলা হয়েছে, সেটি আমি হয়তো ধীরে ধীরে আসবো। কিন্তু বিশেষ করে নিত্য পণ্যের বিষয়টা যে নানাভাবে আভ্যন্তরীণ বাজারে চাহিদা প্রেক্ষিতে অনেক সময় ভারত রপ্তানি বন্ধ রাখে, সেই রপ্তানি বন্ধ যেন বাংলাদেশের ক্ষেত্রে কার্যকর না হয় সেটির ব্যাপারে একটা সমঝোতা, সেটির ব্যাপারে একটা আলোচনা। এবং আমরা প্রায়শই বিব্রতকর পরিস্থিতিতে পড়ি, আবার অ্যান্টি ইন্ডিয়ান একটা লবি এদেশে কাজ করে, তারা নানাভাবে গুজব রটাতে বা পরিস্থিতির সুযোগ নিতে সবসময় একটা চেষ্টা চালিয়ে যায়। সেই পরিস্থিতি লাঘবে সেটা কতটা জরুরিভাবে কাজ করবে সেটি আপনার কাছ থেকে শুনবো। আমাদের সঙ্গে যেমন রয়েছেন আরেকজন বঙ্গবন্ধু গবেষক, অর্থনীতি, বিনিয়োগ এবং রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ হাফিজুর রহমান। হাফিজ, একটা বিষয় যে রাজনৈতিক সম্পর্ক, আপনি জানেন যে সেভেন সিস্টারকে আনস্টেবল করার জন্য একটা মহল, একটা গ্রুপ অনেকাংশে তৎপর ছিল, বাংলাদেশের ভূমি ব্যবহার করতে চেয়েছিল এবং একটু সুযোগ পেলেই চায়। এবং দিল্লি অনেকটাই আশ্বস্ত, বিশেষ করে আওয়ামী লীগ সরকারের প্রতি, এ কারণে যে আওয়ামী লীগ সরকার কখনোই ইনসার্জেন্সিকে বা সন্ত্রাসবাদকে কিংবা অন্য দেশে সন্ত্রাসবাদ সৃষ্টির জন্য নিজের ভূমি কখনো ব্যবহার হতে দেয় না, এবং পাকিস্তান আমল থেকেই সেটা হয়ে আসছিল। কিন্তু বঙ্গবন্ধুর শাসন আমল, আওয়ামী লীগের সময়টি হচ্ছে একেবারে প্রতিবেশীর কোনো ক্ষতি বাংলাদেশের মাটি ব্যবহার করে সেটি একদম জিরো টলারেন্সে নিয়ে যাওয়ার চেষ্টা হয়, এবং সেই চেষ্টাটা এখনও অব্যাহত রয়েছে। এটি একটি বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতি এবং শেখ হাসিনার যে পলিসি, সেটার একটা বড় দিক বলে ভারতের নীতি নির্ধারকরা মনে করে। আপনি কিভাবে দেখছেন এটি? ধন্যবাদ আপনাকে। দেখেন, এই পলিসিটার কিন্তু একটা অন্য, আপনি পুরো ডাইমেনশনটা যদি দেখেন, যে ভারত এবং বাংলাদেশ এই দুই ভূখণ্ডের যে সম্পর্ক, আপনি ঐতিহাসিক ভাবে দেখেন, আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় দেখেন এবং আগে পরে দেখেন, এটি তো একটি বিষয়। আরেকটি বিষয় কিন্তু যে একটি অত্যন্ত বড় শক্তিশালী প্রতিবেশী রাষ্ট্র আমাদের সাথে হচ্ছে ভারত। তো সেই রকম একটা জায়গায় এই যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কি হবে, বঙ্গবন্ধু তো প্রথমেই বলেই দিয়েছিলেন যে আমাদের সকলের সাথেই বন্ধুত্ব, কারোর সাথেই শত্রুতা না। এটা তো আমাদের পররাষ্ট্র নীতির প্রথম এবং প্রধানতম বৈশিষ্ট্য এটি। তো সেই জায়গাতে ধরেন আমাদের ভূখণ্ড ব্যবহার করে, যেমনটি জাকির স্যারও বললেন এবং আমরা সবাই জানি এটা, যে আমাদের ভূখণ্ড ব্যবহার করে ভারতের সেভেন সিস্টার্সকে আপনি ডিস্টেবল করতে যাচ্ছেন, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, আপনি বিভিন্ন প্রজন্ম থেকে প্রজন্মের মধ্যে এক ধরনের ভারত বিরোধী সেন্টিমেন্ট তৈরি করতে চাচ্ছেন। কতটা এটি লজিক্যাল? কারণ হচ্ছে, যেই প্রতিবেশী রাষ্ট্রটি আপনার জন্য সবসময় সহায়ক হিসাবেই দাঁড়ানোর চেষ্টা করেছে, ইতিহাসও বলে। এবং আপনি দেখেন যে কিছুক্ষণ আগেই স্যারের জন্য যে প্রশ্নটা আপনি রেখে দিয়েছেন, যে ভারতে বড় প্রতিবেশী রাষ্ট্র হওয়ার কারণে কি হয়, আমাদের অনেক অনেক নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিন্তু কোনো না কোনো ভাবে আমাদেরকে ভারত থেকেই আমদানি করতে হয়, খুব স্বাভাবিক। এবং সেই জায়গাতে যখন ভারত তাদের আভ্যন্তরীণ কারণে সেই আমদানি, সেইগুলোর রপ্তানি যদি কখনো বন্ধ করে দেয়, সেটার কি পরিমাণে বাজারে আমাদের প্রভাব পড়ে সেটিও আমরা জানি। তো আমি আগের প্রসঙ্গে ফিরে আসছি, যে বঙ্গবন্ধু যেই পলিসিতে বাংলাদেশ চালিয়ে গিয়েছেন, সেই একই ধরনের পলিসিও কিন্তু বঙ্গবন্ধু কন্যাও একইভাবেই অবলম্বন করেছেন, যে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নাই। এই একটি পলিসিতেই তো প্রথমেই আমার প্রতিবেশী রাষ্ট্র অবশ্যই আমার বন্ধু। এবং এরপরে আপনি যদি জাস্টিফাই করতে যান, আপনি শত্রুর জায়গাটা কোথায় আনবেন? আপনি তার জায়গাতে আপনার ভূখণ্ডে ব্যবহার করতে দিবেন আপনি অন্য আরেকটা রাষ্ট্রের গোয়েন্দা সংস্থাকে, যারা কি করবে, যে ওই ভূখণ্ডকে ডিস্টেবল করার চেষ্টা করবে। এই জায়গাটি কিন্তু কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।
আমাদের সাথে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কই যেমন সাস্টেইনেবল থাকতে হবে, আমাদের দিক থেকেও থাকতে হবে, ভারতের দিক থেকেও থাকতে হবে। আরেকটি বিষয় এই প্রসঙ্গক্রমেই বলছি যে আমরা কি নতজানু পররাষ্ট্রনীতিতে কখনো দেখেছি বঙ্গবন্ধুকে দেখেছি বা বঙ্গবন্ধু কন্যাকে দেখেছি? বাইল্যাটারাল যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে কি কখনো কোনো ছাড় দিয়েছেন? ছাড় দেননি কিন্তু। স্যার বললেন জি, তিস্তা চুক্তির আমি কথা, আমি আপনি আসবো তিস্তা আবারও আপনার কাছে। বিশেষ করে হাফিজুর রহমান, আপনাকে শুধু একটু মনে করিয়ে রাখবো যে আমরা জানি যে আগামীকাল সকালে অর্থাৎ সোমবার সকালে দুই দেশের দুই প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে বসছেন এবং সেই ধারাবাহিকতায় প্রথম মানে শপথ নেওয়ার পর প্রতিবেশী হিসেবে বাংলাদেশি সেই দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়টিকে আমরা হয়তো কালকে দুপুরের মধ্যেই জেনে যাব কী কী আলোচনা হয়েছে বা কী ধরনের সমঝোতা বা পরবর্তীতে আবার ফার্দার ডেভেলপমেন্টটা কী হচ্ছে সেটি আমরা জানবো। কিন্তু আফিজ, আপনাকে একটু মনে করিয়ে রাখতে চাইবো যে বিশেষ করে হলি আর্টিজানের ঘটনা আমরা সবাই জানি যে হলি আর্টিজানের এই ঘটনার পরপর পুরো বিশ্ব বাংলাদেশকে একটু অন্য দৃষ্টিতে, যে বাংলাদেশ এই বোধহয় আবার জঙ্গি রাষ্ট্রেতে এরকম তাদের একটা উত্থান দেখা গেল, এতগুলো মানুষকে হত্যা করা গেলো, একটা ঘোর অন্ধকারের মধ্যে আমরা। এবং সেই সময় ঢাকায় যে সমস্ত বিদেশি সাংবাদিকরা এসছিলেন আমার এখনও মনে আছে, তারা এখান থেকে সরাসরি সম্প্রচার করছিলেন। সেই সম্প্রচারে তারা বলছিলেন যে বাংলাদেশ যে অন্ধকারে নিমজ্জিত হয়ে গেল সেখান থেকে সহসা আর বোধহয় তারা বের হয়ে আসতে পারবে না, হলেও তাদের অনেক সময়ের প্রয়োজন হবে, এই কথাগুলো বলছিল। একজন গণমাধ্যম কর্মী হিসেবে প্রচণ্ড খারাপ লাগছিল যে সেটি এভাবে সেই বিদেশি সাংবাদিক, নাম বলতে চাই না, তারা বলার চেষ্টা করছিলেন। কিন্তু আমার মনে আছে যে সেই মুহূর্তে নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ফোন করেছিলেন এবং বলেছিলেন বাংলাদেশের বিপদের দিনে কেউ না থাকলেও ভারত আপনাদের পাশে আছে। আমি বলতে চাইব এই জন্য যে অনেকভাবে ভারত বিরোধিতা আমরা দেখি, অনেকের একটু গা রি রি করে, কিন্তু বিপদের দিনে যে প্রতিবেশী সামনে থাকে তিনি হন প্রকৃত বন্ধু। আপনি ভাবতে থাকুন, আপনার কাছ থেকে শুনবো। বিশেষ করে অধ্যাপক ডক্টর জাকির হোসেন, আপনার কাছে প্রশ্ন রাখাই ছিল, আপনার কাছ থেকে শুনবো, কিন্তু ছোট্ট একটি বিরতি নিয়ে ঘুরে এসে নিচ্ছি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গে থাকুন। দেখছেন চ্যানেল 9, প্রণব সাহা উপু আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বিরতির পর। তৃতীয় মেয়াদে মোদি এবং তার প্রতিবেশী নীতি। অধ্যাপক ডক্টর জাকির হোসেন, প্রশ্ন আপনার কাছে রাখা ছিল, নিশ্চয়ই অনেক কিছু যুক্ত করার আছে। জাকির হোসেন, আগামীকাল যে আলোচনায় বসছেন, বৈঠকে বসছেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী এবং একই সঙ্গে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আলোচনায় বসছেন, সেই আলোচনাটা আমি বলছি যে সম্পর্কের যে অবস্থানটা তুঙ্গে অবস্থান ছিল তারই ধারাবাহিকতায় যাবে বলে বিশ্বাস করি। কারণ বাংলাদেশ ভারত এমন অবস্থায় আছে, যদি বাংলাদেশে কোনো কিছু হয় তার প্রভাব সঙ্গে সঙ্গে ভারতেও পড়ে, ভারতে যদি কোনো কিছু সংঘটিত হয় তার প্রভাব বাংলাদেশে পড়ে। কাজে সেই ক্ষেত্রে অবশ্যই এটা মনে রাখতে হবে যে এই বিশেষ করে ইন্দো প্যাসিফিক নীতিকে কেন্দ্র করে যে রাজনীতি সামনের দিকে আসতে যাচ্ছে, আপনার বিশ্বায়নের পরিবর্তে এখন নতুন করে ভূ রাজনীতি, ভূ অর্থনীতির যে আগ্রাসী প্রভাব আসতে যাচ্ছে, সেখানে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, ভারত এবং বাংলাদেশকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। এই কারণে যে একদিকে যেরকম চায়না তার এখানে একটা প্রভাব বিস্তার করতে চায়, একই সঙ্গে কিন্তু যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব চায় যে তাইওয়ানকে কেন্দ্র করে যে উত্তেজনা সৃষ্টি হতে যাচ্ছে, যেখানে তৃতীয় বিশ্বের পদচারণা হুমকিও কেউ কেউ মনে করছেন, সেরকম একটা জায়গার ভিতরে কিন্তু মরিয়া হয়ে গেছে পশ্চিমা বিশ্ব, যেখানে হয় বাংলাদেশের কোনো জায়গার ভিতরে তারা একটা চায় যে তাদের নৌঘাটি করার জন্য, বিমান ঘাঁটি করার জন্য, অথবা তাদের ভিতরে একটা তাদের ভিতরে চিন্তা বহুদিন আগে থেকে ছিল বাংলাদেশের কিছু অংশ নিয়ে ভারতের মিজোরাম, নাগাল্যান্ড নিয়ে এক ধরনের রাষ্ট্র প্রতিষ্ঠা করা, অথবা যদি এর কোনোটাই সম্ভব না হয় তৃতীয় বিকল্প হিসেবে তারা বার্মা অ্যাক্ট তৈরি করেছে, সেখানে যে মিয়ানমারের বিরুদ্ধে সামরিক জান্তার বিরুদ্ধে যে গ্রুপ যুদ্ধ করছে এনইউজে, ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট, সেইখানকে তারা চেষ্টা করছে তাদেরকে সমর্থন দিয়ে মিয়ানমারের ভিতরে কোনো অবস্থান তৈরি করার জন্য। অর্থাৎ এই যে আগ্রাসী ভূ রাজনীতি এবং ভূ অর্থনীতি সামনের দিকে আসতে যাচ্ছে, সেইটাকে মোকাবেলা করার জন্য অবশ্যই ভারত বাংলাদেশ ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের কিছু সমস্যা তো ছিল যেগুলো উচ্চ পর্যায়ের মাধ্যমে আমরা সমাধান করেছি, স্থল সীমানা চুক্তি সমাধান করেছি, আমরা আমাদের যে সমুদ্র সীমা চুক্তি ছিল সেটা সমাধান করেছি। হয়তো আমাদের কিছুটা অতৃপ্তি রয়ে গেছে যে তিস্তাতে আমরা এখনো পাই নাই। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী চায়নাতেও যাচ্ছেন,
যে তিস্তাকে কেন্দ্র করে আজকে হোক না হোক পানি অবশ্যই আসতে হবে, কিন্তু তিস্তাতে যে প্রকল্প চায়না গ্রহণ করতে চায় এটাতে বাংলাদেশ সরকার খুব সহজে রাজি হবে বলে আমি বিশ্বাস করি না। কারণ ভারতের কৌশলগত বা অর্থনৈতিক স্বার্থে কোনো প্রকার হুমকি সৃষ্টি করে এটি কখনোই করবে না। কারণ যখন খুবই দুঃসময় ছিল, বঙ্গবন্ধুকে হত্যা করার পর বঙ্গবন্ধু কন্যাদেরকে সেই জার্মানি থেকে ভারতে নিয়ে এসে তাদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করা, তাদের জন্য অর্থনৈতিক সুযোগ সুবিধা সৃষ্টি করে দেওয়া, তা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী যে স্বামী সেখানকার বিজ্ঞানী ওয়াজেদ মিয়ার জন্য চাকরির ব্যবস্থা করে দেওয়া, মানে সমস্ত কিছুর সঙ্গে কিন্তু ভারত যদি সেই দুঃসময়ের ভিতরে আর কেউ ছিল না। কাজে এগুলো যদি বিবেচনায় নেন, আমি জানি যে অত্যন্ত দূরদর্শী আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী এবং একই সঙ্গে নরেন্দ্র মোদী উভয়ই চান নিজ রাষ্ট্রকে উন্নত করতে, উভয়ই বাস্তববাদী নেতা। এবং মাননীয় প্রধানমন্ত্রীর একটি যারা আমাদের সঙ্গে থাকবে, যারা আমাদের পাশে থাকবে, আমরা তাদের পাশেও থাকবো, তাদের সঙ্গেও থাকবো, অদ্ভুত একটি বক্তব্য। বা ভারতের যে প্রতিবেশী আগে যে নীতি সেটির সাথে অনেক বেশি, আমরা বলছি সবার সাথে বন্ধুত্ব, ওরা বলছে যে প্রতিবেশীর সঙ্গে আগে সম্পর্ক, অনেক মিল আসলে। আপনি আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে প্রশ্ন আগেই রাখা ছিল যে বিপদের দিনে যে পাশে দাঁড়ায় সেই হচ্ছে আসল বন্ধু, কি যুক্ত করবেন আফিজ? আপনি ইতিহাসের পুরা জায়গাটাই যদি দেখেন, আমাদের সাথে বাংলাদেশের সাথে ভারতের যে বন্ধু, এটি কিন্তু অকৃত্রিম। এবং আপনি হোলি আর্টিজানের কথা বললেন, শুধু হোলি আর্টিজান না, যখনই যেই জায়গাতে আপনি আইসিসি তে আমরা যখন পূর্ণ সদস্য পদ পেলাম, তখন ইন্ডিয়ার ভূমিকা কি ছিল, ভারতের ভূমিকা কি ছিল, অত্যন্ত পজিটিভ ছিল। এবং সেই সময় যদি পজিটিভ না থাকতো তাহলে কিন্তু আমরা ওই সময় অন্তত টেস্ট সিরিজ পেতাম না, এটা আপনি জানেন। এটি আমি জাস্ট যেহেতু খেলা চলছে সেই মনে হলো এই জন্য বললাম। কিন্তু এর বাইরেও আপনি দেখেন যে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ জায়গাতে কিন্তু ভারত আমাদের পাশেই থাকে। যেভাবে করে ভারত বিরোধিতা তৈরি করার চেষ্টা করা হয়, চেতনার মধ্যে পাকিস্তানি একটা ধারাকে মাথায় নিয়ে, এবং আমরা তো আমাদের ইতিহাসকে আসলে আমাদেরকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। 25শে মার্চ থেকে শুরু করে পরবর্তী 9 মাসে যে নির্বিচারে গণহত্যা এই দেশে পাকিস্তানিরা চালিয়েছে, সেটি আমরা কিভাবে ভুলে যাব? সেই সময়ে ভারত যেভাবে আমাদের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিল, সেখানে আসলে কতটুকু স্বার্থ ছিল, কতটুকু বন্ধুত্বের জন্য এই বন্ধুত্ব ছিল। আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কে তো স্বার্থর ব্যাপারটা থাকবেই, কিন্তু সেটির থেকেও কিন্তু বন্ধুত্বটাই বড় হয়ে দেখা দিয়েছিল। বঙ্গবন্ধুর সাথে ভারতের যে সম্পর্কের কথা বলা হয়, সেটি সম্পূর্ণভাবে ইতিবাচক ভাবে যদি আপনি দেখেন, এটি আসলেই একটি অসাধারণ সম্পর্ক। এবং আরেকটি ব্যাপার আমি এটার সাথেও বলি, বঙ্গবন্ধু কি শুধুই ভারতের সাথে সম্পর্ক ছিল, বঙ্গবন্ধু কন্যার কি তাই নাকি? মানে আমরা যেটা বলি যে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে অনন্য দৃষ্টান্ত কিন্তু বঙ্গবন্ধু আমাদের জন্য, বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু কন্যা, সেই আমরা একেবারে ধারাবাহিকতাই। শেষ পর্যায়ে চলে এসেছি। বিশেষ করে জি, অধ্যাপক জাকির হোসেন, 30 সেকেন্ড সময় আপনি পাবেন, শেষ কথা কি যুক্ত করবেন? ভারত বাংলাদেশের ভাগ্য, সেটা অর্থনৈতিক বলেন, রাজনৈতিক বলেন, সামাজিক বলেন, যাই কিছু বলেন না কেন, এইটার সাথে ভারত বাংলাদেশ একই সুতোয় বাঁধা। কাজেই বাংলাদেশের যদি কোনো কিছু হয়, ভারতে যেরকম প্রভাব পড়ে, ভারতেও কোনো কিছু হলে বাংলাদেশের প্রভাব পড়ে। কাজেই সমস্ত ক্ষেত্রে পারস্পরিক উন্নয়নের জন্য, রাজনৈতিক বলেন, অর্থনৈতিক বলেন, অংশীদারিত্ব বলেন, সমস্ত উন্নয়নের ক্ষেত্রে ভারত বাংলাদেশকে এক জায়গায় থাকতে হবে। অসংখ্য পারস্পরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। হাফিজ, 30 সেকেন্ড সময় আপনিও পাবেন, কি যুক্ত করবেন শেষ কথায়? আমাদের জন্য সবার আগে বাংলাদেশ বঙ্গবন্ধুর জন্যও ছিল, বঙ্গবন্ধু কন্যার জন্যও অবশ্যই আছে। এবং এখন পর্যন্ত আমরা যা দেখেছি, তাতে আমরা মনে করি আগামীতে আরো স্বর্ণালী দিনগুলোই আসবে, যেখানে এই যে দুই দেশের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ক অনন্য উচ্চতায় গিয়ে পৌঁছাবে। এবং সেভাবেই থাকুক দুইটা রাষ্ট্র, পাশাপাশি দুইটা রাষ্ট্র চমৎকার ভাবে এগিয়ে যাক। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ডক্টর জাকির হোসেন এবং মোহাম্মদ হাফিজুর রহমান, আপনাদের দুজনকে কৃতজ্ঞতা জানিয়ে শেষ করতে চাইব। দর্শক, রবি থেকে বৃহস্পতি রাত 11টায় এই আয়োজন নিয়ে আমরা হাজির হই। আজ বিদায় নেব, শুভরাত্রি।